আগামীকাল থেকে শুরু হতে চলেছে ভারত এবং ইংল্যান্ডের টেস্ট সিরিজের প্রথম টেস্ট। 5টা টেস্ট হবে, তার মধ্যে প্রথম টেস্ট হবে কালকে। এই কালকের টেস্টের প্লেয়িং ইলেভেন আপাতত ইংল্যান্ড কিন্তু রেডি করে ফেলেছে। তারা ঘোষণা করে দিয়েছে তাদের প্লেয়িং ইলেভেন, কিন্তু ভারত এখনো পর্যন্ত ঘোষণা করতে পারেনি। কারণ ভারত এখানে বলেছে, বা শুভমান গিল এখানে বলেছে যে আমরা পিচটা দেখবো, তারপর আমাদের প্লেয়িং ইলেভেন আমরা ডিসিশন করব বা ডিসিশন নেব কিরকম হবে। ইংল্যান্ডে যে প্লেয়িং ইলেভেন ঘোষণা করা হয়েছে সেখানে আমরা দেখতে পাবো ওপেনিংয়ে জ্যাক ক্রাউলি এবং বেন ড্যাকেট, দুজনই বিধ্বংসী মারকুটে খেলোয়াড়। দুজনই শুরুটা খুব ভালো করে ইংল্যান্ডের জন্য। শুরুটা ভালো বলতে মানে বিপক্ষ টিমের জন্য মাঝে মাঝে ভালো হয়ে যায়, আবার মাঝে মাঝে নিজের টিমের জন্য ভালো হয়ে যায়। মানে মূলত তারা বাজবল ক্রিকেট খেলে, খুব তাড়াতাড়ি রান তোলার চেষ্টা করে। এর ফলে তারা হয়তো প্রথম সিজনে হয়তো 30 ওভারে 150-200 রান করে দেবে, নয়তো আবার প্রথম সিজনে 4-5টা উইকেট পড়ে যাবে। এই ধরনের ক্রিকেট খেলে ইংল্যান্ড। সেই রকমই তাদের স্কোয়াড ঘোষণা করা হয়েছে বা প্লেয়িং ইলেভেন ঘোষণা করা হয়েছে। জ্যাক ক্রাউলি এবং বেন ডেকার দুজনেই খুব তাড়াতাড়ি রান তোলার চেষ্টা করে। তারপর 3 নম্বরে অলি পোপ। অলি পোপ হচ্ছে এমন একজন ক্রিকেটার যাকে আমরা ভারতের শুভমান গিল, তারপর রাহুল, তার আগে রোহিত শর্মা, এই 3 জনের সঙ্গে তুলনা করতে পারি। বর্তমানে শুভমান গিলের টেস্টের অ্যাভারেজ কিন্তু খুব একটা ভালো নাই। একই রকমভাবে আমরা আগে যদি আমরা রাহুলের খেলা দেখি বা রোহিত শর্মার খেলাগুলো দেখি, তাহলে প্রথম দিকে 10-12টা 15টা ম্যাচ অবধি তাদের কিন্তু পারফরমেন্স খুব ভালো ছিল না। কিন্তু আমরা তাদের টেকনিক, তাদের ব্যাটিং স্টাইল দেখে আমরা সবসময় মনে করতাম যে এদের মধ্যে একটা পোটেনশিয়াল আছে, এরা আগামী দিনে ভালো ক্রিকেটার হতে পারে। তার জন্য ইন্ডিয়া ক্রিকেট কিন্তু রাহুল, রোহিত শর্মা এদেরকে বরাবরই সুযোগ দিয়েছে। শুভমান গিলের ক্ষেত্রেও আমরা দেখতে পাই খুব ভালোভাবে তাকে এগিয়ে যাওয়ার জন্য সাহায্য করে ভারতের ক্রিকেট বোর্ড। সেই জন্যই মূলত তাকে টেস্ট ক্রিকেটে ক্যাপ্টেনও করে দেওয়া হয়েছে। যদিও তার টেস্ট ক্রিকেটের রেকর্ড কিন্তু খুব একটা ভালো নেই, তবুও তাকে ক্যাপ্টেন করা হয়েছে। তার কারণ হচ্ছে তার খেলার টেম্পারমেন্ট, তার খেলার স্টাইল এবং তার স্কিল কিন্তু খুব ভালো। ক্রিকেটের ভাষায় তার কিন্তু ট্যাকটিক্যাল ক্রিকেট খুব ভালো। এটা ভেবেই কিন্তু ভারতীয় ক্রিকেট বোর্ড শুভমান গিলকে সুযোগ দেয়। একই রকমভাবে অলি পোপকে ইংল্যান্ডের ক্রিকেট বোর্ডও কিন্তু খুব সুযোগ দেয়। তার পারফরমেন্স যতই ওঠানামা করুক না কেন, তাকে কিন্তু সুযোগ দেয় ইংল্যান্ডের ক্রিকেট বোর্ড। 4 নম্বরে ইংল্যান্ডের সবথেকে বড় খেলোয়াড়, যার নাম হচ্ছে জো রুট। জো রুট এই মুহূর্তে সচিনের রেকর্ড ভাঙার দোরগোড়ায় এসে পৌঁছে গেছে। তার রান কিন্তু প্রায় 13,000। তাই তাকে সবসময় সমীহ করে চলতে হবে ভারতকে। ইংল্যান্ডের প্লেয়িং ইলেভেনে 4 নম্বরে রয়েছে জো রুট। 5 নম্বরে হ্যারি ব্রুক। কিছুদিন আগে পাকিস্তানের মাটিতে তিনি একটা ট্রিপল সেঞ্চুরি করেছিলেন এবং হ্যারি ব্রুকের টেস্টে কিন্তু এখনো পর্যন্ত যা পারফরমেন্স আমরা দেখেছি, খুব ভালো পারফরমেন্স। তার অ্যাভারেজ কিন্তু খুব ভালো জায়গাতে রয়েছে। এরপর 6 নম্বরে ইংল্যান্ডের ক্যাপ্টেন এবং ইংল্যান্ডের একরকম গুরুদেব বলা যায়, বেন স্টোক। সবসময় কঠিন জায়গায় বেন স্টোক ইংল্যান্ডের হয়ে কিন্তু ঘুরে দাঁড়ায়। এরপর 7 নম্বরে জেমি স্মিথ, খুব ভালো একজন উইকেট কিপার ব্যাটসম্যান। ইংল্যান্ডের এই সময়ে সবথেকে ভালো উইকেট কিপার ব্যাটসম্যান কিন্তু জেমি স্মিথ। 8 নম্বরে ক্রিস ওস, একটা ভালো অলরাউন্ডার। এরপর ব্যারডেন ক্রেস, দুজনেই কিন্তু খুব ভালো একটা অলরাউন্ডার। এরপর 10 নম্বরে জোশ টাঙ্গে, একজন ফাস্ট বোলার, এবং 11 নম্বরে শোয়েব বাসির, একজন স্পিনার। এই হচ্ছে ইংল্যান্ডের প্লেয়িং ইলেভেন। এবার এখনো পর্যন্ত ভারতের প্লেয়িং ইলেভেন ঘোষণা করা হয়নি, যেহেতু ধরে নেওয়া হচ্ছে যে পিচে খুব ঘাস থাকবে। মানে আমরা যেমন আমাদের মাঠে যখন প্রথম প্রথম ক্রিকেট খেলা চালু করতে যাই সিজনের শুরুতে, তখন আমাদের পিচ করা থাকে না ঠিকঠাক। তখন আমরা নতুন পিচে যেভাবে খেলা করি, কোথাও ঘাস আছে কোথাও ঘাস নেই, এই ধরনের পিচে আমরা খেলা শুরু করি। ইংল্যান্ডের পিচটাও প্রথম ম্যাচে এরকমই হবে আশা করে নেওয়া হচ্ছে। কারণ ইংল্যান্ডে আমরা আগাগোড়াই জানি যে ফাস্ট বোলারের পিচ হয়, অর্থাৎ ফাস্ট বোলারের বল খুব সুইং করে এদিক ওদিকে। এটাই আমরা ধরে নিচ্ছি যে ইংল্যান্ডের পিচটা এরকমই হবে, এবং সেই মতোই ভারতের টিমও মনে করা হচ্ছে যে এরকম হবে। এবার আমি আপনাদেরকে সম্ভাব্য ভারতের যে প্লেয়িং ইলেভেন হবে সেটা আমি আপনাদের সাথে শেয়ার করতে চলেছি। আজকের ভিডিওর মূল বিষয়ই হচ্ছে এটাই। অবশ্যই ভিডিওর শেষে আমাকে কমেন্টে জানাবেন যে প্রথম টেস্টে ভারত জিতবে নাকি হারবে। মনে করা হচ্ছে ভারতের প্রথম টেস্টের ওপেনিং হবে রাহুল এবং যশস্বী জয়সওয়াল। যেহেতু শুভমান গিল আগেই বলে দিয়েছে শুভমান গিল 4 নম্বরে ব্যাট করবে, বিরাট কোহলির জায়গায় তিনি খেলবেন। তাই এখানে আমরা ধরে নিচ্ছি রাহুলকে ওপেনিং দেওয়া হবে, এবং যশস্বী জয়সওয়াল তো অ্যাবসলিউট মানে 1 নম্বর চয়েস ওপেনিংয়ে। তাই ওপেনিং পেয়ারটা এরকমই হবে বলে মনে হচ্ছে। মেন সমস্যাটা হচ্ছে 3 নম্বরে। 3 নম্বরে
তিনজন প্রতিযোগী রয়েছে। একটা হচ্ছে করুণ নায়ার, দ্বিতীয় হচ্ছে আইপিএলে সব থেকে বেশি রান করা সাই সুদর্শন এবং ৩ নম্বরে আমাদের বাংলার অভিমন্যু এসরান। ৩ জন ক্রিকেটার ৩ ধরনের ক্রিকেটার। আমরা যদি ডোমেস্টিক ক্রিকেটের পারফরমেন্স দেখি ৩ জনই খুব ভালো পারফরমেন্স করেছে। করুণ নায়ার তো সেই কবে ইংল্যান্ডের সঙ্গে ট্রিপল সেঞ্চুরি করেছিল ভারতের মাটিতে, তারপর থেকে করুণ নায়ারকে ভারতের টেস্ট ক্রিকেটে দেখা যায় না, যদিও তাকে এবার কামব্যাক করানো হয়েছে। এবং সাই সুদর্শনের আমরা একটা অসাধারণ আইপিএলের সিজন দেখলাম, খুব ভালো খেলা করেছে, তার জন্য তাকে দলে নেওয়া হয়েছে। এবং অভিমন্যু এসরান, যার নামটা না করলেই হয়, বাঙালি হিসেবে আমার খুব খারাপ লাগে এত ভালো পারফরমেন্স করার পরেও তাকে কিন্তু এখনো পর্যন্ত ভারতের হয়ে ডেবিউ করতে দেখা যায়নি। এটা একরকম বলতে পারেন যে ভারতের ক্রিকেটের লবি চলে, মুম্বাই, দিল্লি এই সমস্ত রাজ্যের ক্রিকেটারদেরকে বেশি প্রাধান্য দেওয়া হয়, সেই তুলনায় বাংলার ক্রিকেটারদেরকে সেইভাবে সুযোগ দেওয়া হয় না। আপনারা এই ভিডিওটা আমার দেখে নেবেন, তাহলে আমি অভিমন্যু এসরানের কিছু স্ট্যাটস দেখিয়েছি এবং এই ভিডিওতে আমি মোটামুটি আপনাদেরকে বলেছি যে অভিমন্যু এসরানকে কেন সুযোগ দেওয়া দরকার। যাই হোক, আমার ব্যক্তিগতভাবে মনে হয় যে তাকে সুযোগ দেওয়া দরকার। তার মানে এই নয় যে ভারতের ক্রিকেট বোর্ড বা ক্যাপ্টেন শুভমান গিল তাকে সুযোগ দেবে, বা কোচ গৌতম গম্ভীর, ক্যাপ্টেনের থেকেও বেশি দায়িত্ব এখন গৌতম গম্ভীরের এবং সেই মূলত টিমটাকে ম্যানেজ করছে। তার ডিসিশনের উপরে নির্ভর করবে যে ভারতের টিমে এই মুহূর্তে কে খেলবে কে খেলবে না। গৌতম গম্ভীর আমার ব্যক্তিগতভাবে মনে হয় না যে প্রথম টেস্টে তাকে সুযোগ দেবে, তবে অবশ্যই সুযোগ দেওয়া দরকার। ৩ নম্বরে বিশেষজ্ঞদের মতে করুণ নায়ার খেলবে। ৪ নম্বরে শুভমান গিল, ডেফিনেটলি ভালো একটা চয়েস। শুভমান গিলের যদিও টেস্ট ক্রিকেটের রেকর্ড খুব একটা ভালো নেই, তবুও ক্যাপ্টেন হওয়ার পর থেকে আমরা দেখেছি, গুজরাট টাইটান্সের ক্যাপ্টেন হওয়ার পর থেকে তিনি কিন্তু খুব ভালো পারফরমেন্স করেছে গুজরাট টাইটান্সের হয়ে। তাই ইন্ডিয়ার টিমেও আমরা চাই তার এই ধরনের পারফরমেন্স বজায় থাকুক। ৪ নম্বরে শুভমান গিল। ৫ নম্বরে উইকেট কিপার এবং ভাইস ক্যাপ্টেন দলের ঋষভ পান্ট। ৬ নম্বরে ভারতের অন্যতম অলরাউন্ডার রবীন্দ্র জাদেজা, যিনি ব্যাটও করতে পারেন এবং বলও করতে পারেন। যদিও তার বল কতটা কাজে লাগবে এই বিষয়ে সন্দেহ রয়েছে, তা সত্ত্বেও একটা ব্যাকআপ নিতেই হবে স্পিনারের জন্য, এবং যার জন্য রবীন্দ্র জাদেজা হচ্ছে বেস্ট চয়েস টেস্ট ক্রিকেটে। ৭ নম্বরে নীতিশ কুমার রেড্ডিকে নেওয়া হবে বলে মনে হয়, কারণ ঘাসের পিচ হবে, এখানে ফাস্ট বোলারের দরকার বা মিডিয়াম পেসার বোলারের দরকার, এবং যিনি মোটামুটি ব্যাটটা করতে পারে। নীতিশ কুমার রেড্ডি হচ্ছে খুব ভালো একটা অপশান এই ধরনের পিচে, যেখানে তিনি বলও করতে পারবে, ব্যাকআপ একটা অপশান থাকবে, এছাড়াও ব্যাটিং লাইনে অনেক ভালো ডেপথ দেবে। ৭ নম্বরে নীতিশ কুমার রেড্ডি। ৮ নম্বরে আমার মনে হয় শার্দুল ঠাকুরকে সুযোগ দেওয়া হতে পারে, কারণ আগেই বলেছি ইংল্যান্ডের পিচ মানে এখানে ফাস্ট বোলাররা সুযোগ পাবে। ফাস্ট বোলার মানে যে খুব জোরে বল করতে হবে তা নয়, মোটামুটি স্পিড থাকবে। আর শার্দুল ঠাকুরের বল আমরা দেখেছি খুব ভালো মুভ করে, তাই শার্দুল ঠাকুরকে সুযোগ দেওয়া হতে পারে। আর শার্দুল ঠাকুরের ব্যাট কিন্তু আমরা অস্ট্রেলিয়াতে এক সময় দেখেছি, তারপরেও আমরা মোটামুটি কিছু ম্যাচে আমরা দেখেছি শার্দুল ঠাকুর ভালো ব্যাট করতে পারে। কিছুদিন আগে মুম্বাইয়ের হয়ে খুব ভালো একটা ম্যাচে ব্যাট করেছিল শার্দুল ঠাকুর, এটা মাথায় রেখে তাকে নেওয়া হতে পারে। এখানে ব্যাটিং ডেপথ কিন্তু অনেক ভালো হয়ে যাবে ভারতের ক্রিকেটের, ইংল্যান্ডের মতনই। ৮ নম্বরে অবভিয়াসলি চয়েস, সেটা হচ্ছে জাসপ্রীত বুমরাহ। প্রথম ম্যাচটা অবশ্যই জাসপ্রীত বুমরাহকে খেলানো দরকার, কারণ এখানে ইংল্যান্ডকে আমরা অনেকটা ব্যাকফুটে ফেলে দিতে পারি যদি বুমরাহর বোলিংটাকে কাজে লাগানো যায় ঠিকঠাক। ১০ নম্বর এবং ১১ নম্বর দু জায়গাতে আমার মনে হয় ভারতের ফাস্ট বোলার রাখা হবে, সেটা হচ্ছে প্রসিদ্ধ কৃষ্ণা এবং মোহাম্মদ সিরাজকে নেওয়া যেতে পারে। এবার এখানে দু একটা চেঞ্জ হতে পারে, প্রসিদ্ধ কৃষ্ণার জায়গায় হয়তো আশদীপ সিংকে নেওয়া যেতে পারে বা আকাশদীপকে নেওয়া যেতে পারে, কিন্তু মোহাম্মদ সিরাজ এবং জাসপ্রীত বুমরাহকে কিন্তু প্রথম টেস্টে অবশ্যই খেলানো দরকার। জাসপ্রীত বুমরাহকে ডেফিনেটলি প্রথম টেস্টে খেলানো দরকার এবং মনে হয় খেলাবে। তবে ভারতের ক্রিকেটের এই মুহূর্তে সব থেকে সমস্যার জায়গা যেটা হচ্ছে সেটা হচ্ছে ৩ নাম্বার ব্যাটসম্যান। আমি আপনাদেরকে আগেই বলেছি ৩ নাম্বার ব্যাটসম্যানে করুণ নায়ারকে মনে হচ্ছে খেলাবে, তবে করুণ নায়ার যদি ব্যর্থ হয় তখন সেক্ষেত্রে আমার চয়েস হচ্ছে অভিমন্যু এসরান। এবার আপনার হয়তো চয়েস হতে পারে আইপিএলের খেলা থেকে সাই সুদর্শনকে। তবে বাঙালি হিসেবে এবং তার ক্যারিয়ারে যে সমস্ত স্ট্যাটসগুলো আমরা দেখেছি, ডোমেস্টিক ক্রিকেটে অভিমন্যু এসরানের যে খেলা আমরা দেখেছি, সেই খেলার ভিত্তিতে আমার মনে হয় অভিমন্যু এসরানকে ভারতের টেস্টের ক্রিকেটে অবশ্যই নিয়ে আসা দরকার। তবে তিনি কি আদৌ চান্স পাবেন নাকি জল বুঝিয়েই চলে আসবেন, সেটাও একটা দেখার বিষয়, যেটা তিনি আগাগোড়াই করে এসেছেন। তো বন্ধুরা, আমার মনে হয় যে এই প্লেইং ইলেভেনটা প্রথম টেস্টে হতে পারে। প্রথম টেস্টে করুণ নায়ারকে আমার মনে হয় ওয়ান ডাউনে নামানো হতে পারে। তো
তবে আপনাদের প্লেইং 11 কীরকম সেটা অবশ্যই আমাকে কমেন্টে জানাবেন। আর প্রথম টেস্টে ভারত জিতবে নাকি হারবে সেটাও অবশ্যই আমাকে কমেন্টে জানাবেন। আর ভিডিওটা ভালো লাগলে একটা লাইক করবেন আর চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে এই ধরনের ভিডিওর জন্য অপেক্ষা করবেন। নমস্কার।